আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেডিবির আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল মেওয়াতিনা এবং আমি বর্তমানে ঢাকা নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আজকে আমাদের আলোচ্য বিষয় বায়োলজির লেকচার 7। লেকচার 7-এ আছে আমাদের জুওলজি চ্যাপ্টার 3 পরিপাক এবং শোষণ এবং চ্যাপ্টার 5 শ্বসন এবং শ্বাসক্রিয়া। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আছে আমাদের চ্যাপ্টার 3 পরিপাক এবং শোষণ। পরিপাক বলতে আমরা কি বুঝি? পরিপাক বলতে বুঝি আমরা যে সকল খাদ্য গ্রহণ করি সে সকল খাদ্য বিভিন্ন হরমোন এবং এনজাইমের সহায়তায় আমাদের শরীরে গ্রহণ উপযোগী হয়ে ওঠে এবং আমাদের শরীর কর্তৃক শোষিত হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি পরিপাক। এখন আমরা শরীর গ্রহণ উপযোগী বলতে আমরা কি বুঝি? আমাদের শরীর কিন্তু কঠিন খাদ্য গ্রহণ করতে পারে না। যখন খাদ্য সরল অণুতে পরিণত হয় তখনই শুধু আমাদের শরীর এবং শরীরের প্রত্যেকটি কোষ সেই খাদ্যটা গ্রহণ করতে পারে এবং পুষ্টি পায়। আর এটাকে আমরা বলছি পরিপাক। আর শোষণ বলতে কি বোঝায়? এই যে খাদ্য পরিপাক হলো সেটা আমাদের শরীর কর্তৃক যে প্রক্রিয়ায় গৃহীত হয় এটাই হচ্ছে শোষণ। এখন পরিপাক দুই প্রকার। একটা হচ্ছে রাসায়নিক পরিপাক আর একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এবং যে তন্ত্রের মাধ্যমে আমাদের এই পুরো পরিপাক এবং শোষণের প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটাকে আমরা বলছি পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পৌষ্টিক নালী আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এখন পৌষ্টিক নালীর মধ্যে আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত যে দীর্ঘ লম্বা অনেকগুলো অঙ্গাণু নিয়ে গঠিত এটাই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর মধ্যে আমাদের সর্বপ্রথমে আছে মুখ, তারপরে অন্ননালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এবং সর্বশেষে মলাশয়। তাহলে আমরা শুরু করতে পারি মুখ বিবর থেকে। মুখ বিবরের কথা চিন্তা করলে আমাদের প্রথমে মাথায় আসে দাঁত, জিহ্বা এবং লালা গ্রন্থির কথা। জিহ্বাতে সাতকড়ি থাকে। সাতকড়ি হচ্ছে ফ্লাক্স আকৃতির এবং 10,000টির মতো সাতকড়ি থাকে। সাতকড়ির কাজ কি? সেটা হচ্ছে স্বাদ নেওয়া, খাবারের স্বাদ নেওয়া। ধরি এটা আমাদের জিহ্বা। এখন এই জিহ্বার বিভিন্ন অংশ কিন্তু খাবারের বিভিন্ন রকম স্বাদ নেয়। যেমন জিহ্বার একদম অগ্রভাগ নেয় হচ্ছে মিষ্টতা, এবং এই অংশটুকু অর্থাৎ পাশের অগ্রভাগ নেয় হচ্ছে নোনতা, অম্লতা, এবং পেছনের পার্শ্বভাগ নেয় হচ্ছে নোনতা, এবং এই অংশটি অর্থাৎ পশ্চাৎ ভাগ নেয় হচ্ছে তিক্ততা। এখন আপনারা বলবেন যে তাহলে ঝাল কোন অংশটা নাই? ঝাল অংশের জন্য ঝাল খাবারের জন্য কোনো স্পেসিফিক সাতকড়ি নেই। আমাদের ঝাল কেন লাগে? কারণ ঝাল খাবার আমাদের জিহ্বার সাতকড়িগুলিতে এক ধরনের জ্বালা সৃষ্টি করে, আর এই জন্যই আমরা ঝাল খাবারটা অনুভব করি। এখন জিহ্বা ছাড়াও আমাদের কোমল তালুর পেছনের দিকে একটা জিহ্বা আকৃতির ছোট্ট একটি অংশ থাকে, এটাকে আমরা বলি আলজিহ্বা। এরপরে আসি হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি তিনটি: প্যারোটিড, সাবলিঙ্গুয়াল এবং ম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার। আমাদের মুখে প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার লালাক্ষরণ হয়। এবার আসি আমরা দাঁতে। মানুষের দাঁত দুবার গজায়, তাই এদেরকে ডাইফাইডন্ট বলে। দেখেন, শিশুদের 2 থেকে 8 বছরের মধ্যে দুধদাঁত গজায়, 20টি দুধদাঁত গজায়।
এবং 8 থেকে 10 বছরের মধ্যে এই দুধ দাঁত পড়ে যে স্থায়ী দাঁত দ্বারা প্রতিস্থাপিত হয়। আর এই যে 2 বার আমাদের দাঁত গজাচ্ছে, এই জন্যই আমরা মানুষের দাঁতকে ডাইফাইডন্ট বলছি। এবং প্রাপ্তবয়স্ক মানুষে কিন্তু মোট 32টি দাঁত গজায়। আমরা আক্কেল দাঁতের নাম শুনেছি, সেই আক্কেল দাঁত প্রাপ্তবয়স্কদের ওঠে এবং মোট 32টি দাঁত গজায়। অ্যালভিওলাই নামক গর্তে দাঁত আটকানো থাকে। তাহলে এই গেল আমাদের মুখগহ্বর। মুখগহ্বরের পরে আমাদের আছে দীর্ঘ অন্ননালী, এবং অন্ননালীর পরে আছে আমাদের পাকস্থলী। তাহলে আমরা চলে আসি পাকস্থলীতে। পাকস্থলী হচ্ছে আমাদের ডায়াফ্রামের নিচে একটি থলি আকৃতির অঙ্গবিশেষ। পাকস্থলীতে চর্বিত খাদ্য 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত, এবং এই 3টি স্তরের মধ্যে সবচেয়ে ভেতরের স্তরটির নাম হচ্ছে মিউকোসা। এবং এই মিউকোসা স্তর কিন্তু পাকস্থলীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করে, এবং আমরা এটাও জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটা পাওয়ারফুল একটা অ্যাসিড, এবং এই অ্যাসিড কিন্তু আমাদের স্কিন ক্ষয় করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে আপনারা বলতে পারেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীকে কেন হজম করে ফেলে না? কারণ এই যে এই মিউকোসা স্তর পাকস্থলীর ভেতরে একটা পুরো আবরণ সৃষ্টি করে, যার ফলে সে আবরণ ভেদ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীর দেয়াল পর্যন্ত আসতে পারে না। খাদ্যের সাথে গ্যাস্ট্রিক জুসের মিশ্রণকে কাইম বলে, কাইম বা মন্ড বলে। অর্থাৎ এই যে আমরা আমাদের চর্বিত খাদ্যটা পাকস্থলীতে আসলো, এই খাদ্যটা যখন গ্যাস্ট্রিক জুসের সাথে মিশ্রিত হয়, তখন যেই সুপের মতো যেই হচ্ছে তরলটা সৃষ্টি হয়, সেইটাকে আমরা বলছি কাইম বা মন্ড। পাকস্থলী 4টি অংশে বিভক্ত: কার্ডিয়া, ফান্ডাস, ছোট ও বড় বাক, এবং কার্ডিয়াক এবং পাইলোরিক ফিংটার। কার্ডিয়াক ফিংটার হচ্ছে অন্ননালী এবং পাকস্থলীর সংযোগস্থল, এবং পাইলোরিক ফিংটার হচ্ছে পাকস্থলীর পরেই কিন্তু আছে ক্ষুদ্রান্ত। সো ক্ষুদ্রান্ত আর পাকস্থলীর সংযোগস্থলে আছে হচ্ছে পাইলোরিক ফিংটার। গ্যাস্ট্রিন নামক হরমোন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। এখন দেখেন পাকস্থলীতে কিন্তু গ্যাস্ট্রিক গ্রন্থি নামক একটি গ্রন্থি আছে। এই গ্রন্থি গ্যাস্ট্রিন নামক হরমোন নিঃসৃত করে, এবং এই হরমোনের প্রভাবে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। আর এই গ্যাস্ট্রিক জুসই কিন্তু পাকস্থলীতে খাদ্য পরিপাকে সাহায্য করে। এখন দেখেন পাকস্থলীতে কিন্তু শুধুমাত্র আমিষ এবং শর্করা পরিপাক হয়। স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য পরিপাক করার জন্য পাকস্থলীতে কোনো এনজাইম বা হরমোন নিঃসৃত হয় না, যার ফলে স্নেহ জাতীয় খাদ্য এই পাকস্থলীতে পরিপাক হয় না। পাকস্থলীর সমস্ত অন্তর্গত গ্যাস্ট্রিক মিউকোসায় আবৃত। এই তো এখনই বললাম এই কথাটা। এই মিউকোসার জন্যই পাকস্থলী নিজে হজম হয়ে যায় না। পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা কেন হজম হয় না, তার আরেকটা কারণ হচ্ছে এই তো বাইকার্বনেট ক্ষরণ। বাইকার্বনেট কি? এক ধরনের ক্ষার, এবং আমরা জানি ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে দেয়, আর তাই বাইকার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে দেয়, আর এই জন্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীকে হজম করে ফেলে না। পিত্তরস ক্ষার জাতীয় তরল পদার্থ। আচ্ছা, এবার আসি পিত্তরসে। পিত্তরসে আসার আগে আমরা আসি গ্রন্থিতে, অর্থাৎ পৌষ্টিক গ্রন্থিতে। মানবদেহে পৌষ্টিক গ্রন্থি হচ্ছে 5 ধরনের: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, এবং আন্ত্রিক গ্রন্থি। এর মধ্যে আমরা অলরেডি বললাম যে গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীতে নিঃসৃত হয়, এবং লালা গ্রন্থি হয়
মুখগহ্বরে। তাহলে লালা গ্রন্থির দেখেন তিনটা বললাম না লালা গ্রন্থি, যে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার। এর মধ্যে প্যারোটিড গ্রন্থির স্ফীতি ও যন্ত্রণাদায়ক প্রদাহকে আমরা মাম্পস বলি। মাম্পস কথাটা নিশ্চয়ই আপনারা অনেকবার এর আগে শুনেছেন। মুখগহ্বরের পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4। লালাক্ষরণ কমে গিয়ে কথা বলার অসুবিধাকে জেরোস্টোমিয়া বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এবার আসি আমরা যকৃতকে। যকৃত হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি এবং যকৃতের সাইনোসাইট নামক ফাঁকা স্থান থাকে যা কাফ্ফার কোষ দ্বারা আবৃত থাকে। কাফ্ফার কোষ কি? কাফ্ফার কোষ হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজ কোষ। আমরা জানি প্রত্যেকটা বড় বড় অঙ্গতে কিছু ম্যাক্রোফেজ থাকে, ম্যাক্রোফেজ কোষ। এই ম্যাক্রোফেজ কোষের কাজ কি? রোগ প্রতিরোধ করা। ঠিক আছে? তো বিভিন্ন বিভিন্ন অঙ্গাণুতে কিন্তু এই ম্যাক্রোফেজের নাম বিভিন্ন ভিন্ন ভিন্ন। আর যকৃতে এই ম্যাক্রোফেজ কোষের নাম হচ্ছে কাফ্ফার কোষ। যকৃতকে মানবদেহের জৈব রসায়নাগার বলে। কারণ কি? কারণ হচ্ছে যকৃতে 5 শতাধিক জৈবনিক কাজ সম্পন্ন করে। তাহলে আমরা বুঝতে পারছি যে যকৃত কি হিউজ পরিমাণ জৈবনিক কাজ সম্পন্ন করে থাকে। যকৃত দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। দেখেন যকৃত কিন্তু শর্করা, আমিষ, লিপিড এছাড়াও ভিটামিন, তারপরে হচ্ছে আয়রন, এই অনেক খাদ্যবস্তু সঞ্চয় করে থাকে। খাদ্যবস্তু না, অ্যাকচুয়ালি পুষ্টি বস্তু। 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে থাকে। এই তো যকৃত রক্তও কিন্তু সঞ্চয় করে, সেটা হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করতে পারে। গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস কি? অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তর, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। এটি কিন্তু ইনসুলিনের প্রভাবে হয়। তাহলে আমরা বলতে পারছি ইনসুলিনের অভাবে কিন্তু গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হতে পারে না, যার ফলে রক্তে গ্লুকোজের আধিক্য ঘটে যায়, এবং রক্তে গ্লুকোজের আধিক্য ঘটাকে আমরা কি বলি? ডায়াবেটিস। তাহলে আমরা বুঝতে পারতেছি ইনসুলিনটা কতটা গুরুত্বপূর্ণ। হিমের লৌহ অংশ ফেরিটিন হিসাবে জমা হয়। হিম হচ্ছে কি? হিমোগ্লোবিনকে আমরা যদি ভাঙি, রক্তের হিমোগ্লোবিনের নাম তো সবাই শুনেছেন, না শুনে থাকলে আমরা 4র্থ অধ্যায়ে যে পড়ব। এখন এই হিমোগ্লোবিনটাকে যদি ভাঙি তাহলে হিম এবং গ্লোবিন অংশ পাই। হিম এবং গ্লোবিন অংশ পাই। এবং হিম অংশটা যদি আবার ভাঙি তাহলে হিমের একটা অংশ আমরা পাই হচ্ছে আয়রন, আরেকটা হচ্ছে ফেরিটিন। তাহলে যকৃতে কিন্তু হিমের এই লৌহ অংশ ফেরিটিন হিসাবে জমা হয়। সরি হিমের এই অংশটাই হচ্ছে, মানে হিমকে ভাঙলেই যে অংশটা পাচ্ছি, একটা অংশ পাচ্ছি, সেটা হচ্ছে আয়রন, এবং এই আয়রন বা লৌহ অংশটাই হচ্ছে ফেরিটিন। গ্লুকোনিওজেনেসিস। অশর্করা জাতীয় খাদ্য থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। দেখেন যখন আমাদের শরীরে শর্করা জাতীয় খাবারের কমতি দেখা যায়, অর্থাৎ আমরা অনেকক্ষণ ধরে শর্করা জাতীয় খাদ্য যদি না খাই, তখন আমাদের শর্করা জাতীয় খাদ্যের ঘাটতি দেখা যায়। তখন কি হয়, যে আমাদের শরীরে যদি আমিষ বা লিপিড বেশি থাকে, তখন ওই অংশগুলো থেকে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলছি গ্লুকোনিওজেনেসিস। এরপর হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস কথাটা শুনে কিন্তু আমরা বুঝতে পারছি যে কিছু একটা ভাঙছে। লাইসিস মানে কিন্তু ভাঙা। তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি। হ্যাঁ, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলছি গ্লাইকোজেনোলাইসিস। তাহলে লাইসিস দেখলে আমরা বলবো যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, এবং গ্লুকাগনের প্রভাবে এই প্রক্রিয়াটা হয়। গ্লুকাগন হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি গ্লুকাগন ইনসুলিনের একদম বিপরীত কাজটা করে। লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস কি? অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে রূপান্তর।
ট্রাইগ্লিসারাইড হচ্ছে এক ধরনের লিপিড যা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। তাহলে অতিরিক্ত গ্লুকোজ যদি ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয় তাহলে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হবে। অর্নিথিন চক্রে ইউরিয়া সৃষ্টি হয়। আমরা এখন জানবো যে অর্নিথিন চক্রটা কি। দেখেন, আমিষ জাতীয় খাদ্যে যদি অ্যামিনো অ্যাসিডের আধিক্য ঘটে তাহলে হয় কি, অ্যামিনো অ্যাসিড ভেঙে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড ভেঙে অ্যামিনো মূলক এবং কিটো অ্যাসিড উৎপন্ন হয়। এই কিটো অ্যাসিড আমাদের শ্বসনের ক্রেবস চক্রে যে শক্তি উৎপাদনে সহায়তা করে। আর এই যে অ্যামিনো মূলক থাকলো, এই মূলকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। আর এই অ্যামোনিয়া আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর তাই আমাদের শরীর করে কি, এই অর্নিথিন চক্রের সাহায্যে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করে ইউরিয়া তৈরি করে। আর এভাবে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের সহযোগিতায় ইউরিয়া উৎপন্ন হওয়াকে, মানে যেই চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি অর্নিথিন চক্র। এবার আমরা জানবো বিলিরুবিন এবং বিলিভার্ডিন কি। বিলিরুবিন হচ্ছে এই যে যকৃৎ কিন্তু হিমোগ্লোবিনকে ভেঙে দেয়, অর্থাৎ রক্তের হিমোগ্লোবিন যকৃতে এসে ভেঙে যায়। এখন হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা অংশ পাচ্ছি, আমরা একটু আগে বললাম, হিম এবং গ্লোবিন। গ্লোবিন হচ্ছে একটি প্রোটিন এবং হিম হচ্ছে রক্তের মানে হিমে রক্তে আয়রন থাকে। এখন এই আয়রন অংশটা সরে গেলে হিমের যে অংশটা বাকি থাকে সেটা হচ্ছে বিলিরুবিন নামক সবুজ রঙের রঞ্জক। এই বিলিরুবিন হচ্ছে সবুজ রঙের একটি রঞ্জক। এবং এই বিলিরুবিন পরে যে বিলিভার্ডিন নামক এক ধরনের হলুদ রঙের রঞ্জকে পরিণত হয়। এবার আসি আমরা পিত্তরসে বা পিত্ত কি। পিত্ত হচ্ছে যকৃতের নিচে অবস্থিত এক ধরনের একটি অঙ্গ যা থেকে পিত্তরস নামক তরল নিঃসৃত হয়। এবং এই পিত্তরস কিন্তু পরিপাকে অনেক প্রভাব বিস্তার করে, বিশেষ করে লিপিড জাতীয় খাদ্য শুধুমাত্র কিন্তু এই পিত্তরস নিঃসৃত হয় বলে আমাদের দেহ পরিপাক করতে পারে। এবং ইমালসিফিকেশন প্রক্রিয়ায় কিন্তু এই পিত্তরস লিপিড জাতীয় খাদ্যকে পরিপাক করে। এবং এই পিত্তরসের পিএইচ হচ্ছে 8.8 থেকে 8.6। তাহলে আমরা বলতে পারি পিত্তরস হচ্ছে ক্ষারীয়। তাহলে কিন্তু আমরা এটাও বলতে পারি যে লিপিড কিন্তু ক্ষারীয় পরিবেশে পরিপাক হয়। তাহলে আমরা অগ্ন্যাশয় গ্রন্থি হচ্ছে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি বলতে আমরা কি বুঝি? বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে সকল গ্রন্থি নালীর মাধ্যমে তাদের পরিপাক রসগুলোকে পুরো শরীরে ছড়িয়ে দেয়, অর্থাৎ এগুলো হচ্ছে সনাল গ্রন্থি, অর্থাৎ নালী দ্বারা এগুলোর কাজ সম্পন্ন হয়, সনাল গ্রন্থি। এবং অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে অনাল গ্রন্থি, অর্থাৎ এগুলোর সাথে কোনো নালীর সম্পর্ক নেই। অন্তঃক্ষরা
এগুলোর কোনো নালী থাকে না, এগুলো রক্তের মাধ্যমে সারা দেহে হচ্ছে হরমোন ক্ষরণ করে। তাহলে অগ্নাশয় রসের পিএইচ হচ্ছে 8 থেকে 8.3, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে অগ্নাশয় রসও ক্ষারীয় প্রকৃতির। উইরসাং নালী এবং অ্যাম্পুলা অফ ভ্যাটার, এই দুইটা টার্মের সাথে এখন আমরা পরিচিত হব। উইরসাং নালী কি? উইরসাং নালী হচ্ছে অগ্নাশয়ের কিন্তু 3টা অংশ, একটা হচ্ছে মাথা, দেহ এবং লেজ, এবং এই 3টা অংশেই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থাকে এবং প্রত্যেকটা গ্রন্থি থেকে কিছু নালিকা বের হয়, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা, এবং সব নালিকাগুলো মিলে এই উইরসাং নালী নামক এক ধরনের একটা নালী তৈরি করে, এবং এই উইরসাং নালী পিত্তনালীর সাথে যুক্ত হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটার নামক একটি নালী তৈরি করে, যা কিনা সোজাসুজি যে ক্ষুদ্রান্তের ডিউডোনামে প্রবেশ করে। এই যে আমরা একটু আগে বললাম বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে স্বনাল গ্রন্থি এবং অগ্নাশয় রস ক্ষরণ করে বা এনজাইম ক্ষরণ করে, আর এদিকে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে অনাল গ্রন্থি, এবং এগুলো অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু হরমোন নিঃসৃত করে, এবং অন্তঃক্ষরা গ্রন্থিকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলা হয়। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখন এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে 4 ধরনের হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে আলফা কোষ, 4 ধরনের কোষ থাকে এবং 4 ধরনের কোষ থেকে 4 ধরনের হরমোন নিঃসৃত হয়। তাহলে প্রথমটা হচ্ছে আলফা কোষ, আলফা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে গ্লুকাগন। তারপর হচ্ছে বিটা কোষ, বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন, ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় সোমাটোস্ট্যাটিন, এবং পিপি কোষ বা গামা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। এই সব কয়টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হরমোন। এইবার আসি আমরা গ্যাস্ট্রিক গ্রন্থিতে। গ্যাস্ট্রিক গ্রন্থি আমরা বলেছি গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি অবস্থান করে হচ্ছে পাকস্থলীতে। এখন আমরা এটাও বলেছি যে পাকস্থলীতে মিউকোসা স্তর থাকে, এবং এই মিউকোসা স্তরে 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে, এবং এই গ্যাস্ট্রিক পিট থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি তৈরি হয়, এবং গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক হরমোন নিঃসৃত হয়, গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। এরপরে হচ্ছে পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে, এবং গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমরা 4 ধরনের কোষ দেখতে পাই। প্রথমটা হচ্ছে অক্সিন্টিক কোষ বা প্যারাইটাল কোষ, যা কিনা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউকাস কোষ, যা কিনা মিউকাস উৎপন্ন করে, আর জেন্টাফিন কোষ, যা কিনা গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিঃসৃত করে। এখন গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে এই ফ্যাক্টরটা গ্যাস্ট্রিক হরমোন নিঃসরণে বাধা দেয়। এরপরে হচ্ছে জাইমোজেনিক কোষ, 4 নাম্বারটা হচ্ছে জাইমোজেনিক কোষ। এটার আরেকটা নাম কিন্তু চিফ কোষ, আর এই প্রত্যেকটা কোষের নামই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের সবচাইতে শেষের গ্রন্থিটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে বৃহদন্ত্রে। আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টেরিকাস বলে, সাক্কাস ইন্টেরিকাস। এবার পাকস্থলীর পরের অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র 3টি অংশে বিভক্ত, যথা ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্তে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ পরিপাকগুলো হয়ে থাকে, অর্থাৎ শুধু যে গুরুত্বপূর্ণ তা না, সবচাইতে বেশি পরিপাক এই ক্ষুদ্রান্তে হয়ে থাকে, এবং ক্ষুদ্রান্তে কিন্তু সবচাইতে বেশি শোষণ হয়ে থাকে। তাহলে ক্ষুদ্রান্তের আবরণ ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, যাকে আমরা বলি ভিলাই।
ভিলাই হলো পরিশোষণের একক। 50 লক্ষ ভিলাই থাকে প্রতি বর্গ কিলোমিটার এবং প্রতি বর্গ কিলোমিটার 10 থেকে 40টি, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ ভিলাই থাকে। তাহলে আমরা বুঝতেছি যে কি পরিমাণ হিউজ পরিমাণ শোষণ হয় আমাদের প্রতিদিন। এখন শোষণ কি, শোষণ আমরা বলেছি অলরেডি, এবং বিভিন্ন রকম খাদ্যদ্রব্য বিভিন্ন ভাবে শোষিত হয়। নর্মালি 2 ভাগে ভাগ করা যায় শোষণকে, সেটা হচ্ছে সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ। যে শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না প্রয়োজন হয় সেটা হচ্ছে সক্রিয় শোষণ, এবং যে শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না সেটাকে আমরা বলছি নিষ্ক্রিয় শোষণ। এবং শর্করা আমিষ ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়, পানি শোষিত হয় হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়, খনিজ লবণ সক্রিয় প্রক্রিয়ায়। অর্থাৎ খনিজ লবণ শোষিত হতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। বিপাকীয় শক্তি বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে এটিপির প্রয়োজন হয়। ভিটামিন শোষণ ব্যাপন এবং সক্রিয় শোষণ 2 ভাবেই হচ্ছে ভিটামিন শোষিত হয়। বৃহদন্ত্রের কোলন ইউ আকৃতির। এবার আসি আমরা বৃহদন্ত্রে। বৃহদন্ত্র 3টি অংশে বিভক্ত। প্রথমটা হচ্ছে সিকাম, দ্বিতীয়টা হচ্ছে কোলন এবং তৃতীয়টা হচ্ছে মলাশয়। এখন দেখেন, সিকামের প্রান্তীয় অংশে এক ধরনের থলির মতো একটা অংশ দেখা যায়, যেটাকে আমরা বলি অ্যাপেন্ডিক্স। আমরা অ্যাপেন্ডিক্স নামটা অনেক সময় শুনে থাকি, কারণ এটাতে অনেক সময় প্রদাহ সৃষ্টি হয় এবং এটার অপারেশন করার প্রয়োজন হয়। তারপরে হচ্ছে কোলন হচ্ছে 4 ধরনের, আর এরপর অংশটা হচ্ছে মলাশয়। তাহলে বৃহদন্ত্রের এই কোলন হচ্ছে ইউ আকৃতির, সেটা এরকম। বৃহদন্ত্রে 500 প্রজাতির মিথজীবী বাস করে। মিথজীবী অর্থাৎ ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং ভিটামিন B12 উৎপন্ন করে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বৃহদন্ত্রে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো কিন্তু আমাদের জন্য খারাপ না, এগুলো আমাদের পরিপাকে সাহায্য করে, এছাড়াও ভিটামিন উৎপন্ন করতে সাহায্য করে। এরপরে আসি আমরা মলাশয়ে। মলত্যাগ প্রক্রিয়াটাকে আমরা ডেফিকেশন বা ইজেকশনও বলে থাকি। খাদ্যের অপাচ্য ও পুষ্টিমূল্যহীন বস্তুকে রাফেজ বলে, আর এই রাফেজই কিন্তু মল হিসাবে আমাদের দেহ থেকে নিঃসৃত হয়। এবং বৃহদন্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত মিউকাস লুব্রিকেন্ট হিসাবে সাহায্য করে। মলাশয়ে প্রবেশ করলে যে চাপ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি ডেফিকেশন প্রতিবর্তী প্রক্রিয়া। এবার আসি আমরা স্থূলতা। স্থূলতা কি, সেটা হচ্ছে আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি যদি মেদ সঞ্চিত হয় তাহলে আমরা সেটাকে বলি স্থূলতা। অর্থাৎ আমরা সোজা ভাষায় যদি বলি সেটা হচ্ছে মোটা হয়ে যাওয়া বা ওজন বাড়া। এখন আমরা স্থূলতা পরিমাপ করি হচ্ছে BMI দিয়ে। BMI কি, সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স। এবং বডি মাস ইন্ডেক্সটা কিভাবে পরিমাপ করা হয়, সেটা হচ্ছে দেহের মোট ওজনকে যদি দেহের উচ্চতা দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের BMI পাই। এবং এই BMI এর স্বাভাবিক মান হচ্ছে 18.5 থেকে 24.99 কেজি পার মিটার স্কয়ার।
এবং এর থেকে যদি বেশি হয় তাহলে আমরা বলতে পারি যে স্থূলতার সৃষ্টি হয়েছে। এবং যদি এই মানটা 100-র বেশি উঠে, বিএমআই এর মান যদি 100-র বেশি হয় তাহলে আমরা সেটাকে বলি বীভৎস স্থূলতা। বা মরবিড স্থূলতা। এখন দেখেন, জীববিজ্ঞানের যে শাখায় এই স্থূলতা সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ স্থূলতা কিভাবে হয়, এটার প্রতিকার কি, এই জীববিজ্ঞানের যে শাখায় এগুলো নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি বেরিয়াট্রিক্স। এবং বেরিয়াট্রিক্সের জন্য কিন্তু করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস ইত্যাদি, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, স্লিপ অ্যাপনিয়া এবং বন্ধ্যাত্বের মতো ভয়ঙ্কর অসুখগুলো হতে পারে। এবার আমরা আসি স্থূলতার কয়েকটি কারণে। স্থূলতা যে শুধুমাত্র অতিরিক্ত খাদ্য খাওয়ার জন্য হয় তা কিন্তু না। স্থূলতার কারণের মধ্যে আরেকটা আছে, গর্ভধারণের সময় 4 থেকে 5 পাউন্ড ওজন বাড়ে। এছাড়াও স্থূলতা কিন্তু জিনগতভাবে পাওয়া যায়, কারণ স্থূলকায় বাবা মায়ের সন্তান 80% ক্ষেত্রে স্থূলকায় হয়। নিদ্রাহীনতা এবং কতক ঔষধ যেমন অর্থাৎ ডিপ্রেশন কাটানোর জন্য মানুষ যে ওষুধটা গ্রহণ করে, এই ওষুধ, তারপরে হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ, এই ওষুধগুলা, তারপর নিদ্রাহীনতা, এগুলোও কিন্তু স্থূলতার কারণ। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কুচিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম ইত্যাদি রোগের জন্য স্থূলতা দেখা যায়।